সন্ধ্যায় চট্টগ্রামে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টি-20 সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরুর অপেক্ষায় টাইগাররা। কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, জয়ের লক্ষ্য শান্তর। সাভারে দুর্দান্ত সাকিব, 5 বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরি বিশ্বসেরা অলরাউন্ডারের। ফতুল্লাহ সৈকতের জ্বলে ওঠার দিনে মোহামেডানকে 304 রানের চ্যালেঞ্জিং টার্গেট আবাহনীর। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর। টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ সিরিজে জয় ভিন্ন অন্য কোনো কিছু ভাবছেন না বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, বরং সিরিজ জেতাটাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে দুই দেশের জন্য উপভোগ্য সিরিজের প্রত্যাশা জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার। আজ 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20 মাঠে গড়াবে সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। লম্বা সময় ধরে চলতে থাকা দাবদাহের পর চট্টগ্রামে প্রশান্তির বৃষ্টি। টাইগারদের নির্ধারিত অনুশীলনে কিছুটা বাগড়া ঘটলেও সাগরিকার তীব্র বাতাসে যেন হাফ ছেড়ে বাঁচে শান্ত বাহিনী। টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের শেষ সিরিজ। প্রতিপক্ষ এই বৈশ্বিক আসরেও সুযোগ করতে না পারলেও বাংলাদেশের চোখ সর্বোচ্চ প্রস্তুতিতে। পরিসংখ্যানও আছে পক্ষে। 20 বারের দেখায় 13 বারই হেসেছে লাল সবুজের প্রতিনিধি। দীর্ঘ 18 মাস পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। পেস অলরাউন্ডারের জন্য বিশেষ এই সিরিজ। দলে থিতু হতে অনুশীলনে কমতি রাখেননি এতটুকু। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের হয়ে অভিষেক ঘটতে যাচ্ছে স্পিন বোলিং কোচ সাকলাইন মুস্তাকেরও। সাম্প্রতিক সময়ে ভালো করলেও উগান্ডার কাছে হেরে বিশ্বকাপ খেলার সুযোগ থেকে বঞ্চিত হয় জিম্বাবুয়ে। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে তাদের টিম পারফরমেন্স সমীহ কেড়েছে টাইগার কাপ্তানের। যদিও ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সিরিজ জয়ে চোখ নাজমুল হোসেন শান্তর। টি-20তে কিন্তু বড় দল ছোট দল নাই। আপনি একটু আগে যেটা বললেন যে উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে, আবার এই জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছুদিন আগে হারাইছে। তো ওইভাবে চিন্তা করলে আসলে খুব বেশি ডিফারেন্স আমার কাছে লাগে না। ইম্পর্টেন্ট হলো যে ম্যাচটা আমরা কিভাবে খেলতেছি, আমরা কিভাবে প্রিপেয়ার হচ্ছি, নিজেদের কনফিডেন্সটা কিভাবে বিল্ড আপ করছি। বাট এতটুকু বলতে পারি সিরিজটা এত সহজ হবে না, অনেক কম্পিটিটিভ সিরিজই হবে, কারণ তারাও অনেক ভালো দল। এদিকে শক্তিশালী দল নিয়েই আইপিএল এর মঞ্চ ছেড়ে বাংলাদেশে খেলতে এসেছে সিকান্দার রাজার নেতৃত্বে জিম্বাবুয়ে। এছাড়াও দলে আছেন অভিজ্ঞ ক্রেগ অরভিন, শন উইলিয়ামস, রিচার্ড এনকারাভার মতো খেলোয়াড়রা। সেই সাথে নতুন মুখ হিসেবে দলে আছেন অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন ক্যাম্পবেল। বিশ্বকাপের মতো বড় ইভেন্টে খেলতে না পারা কষ্টের উল্লেখ করে দুই দেশের জন্য ভালো একটি টি-20 সিরিজের প্রত্যাশা জিম্বাবুয়ে অধিনায়কের। But we have a huge responsibility back home as well, for the people back home and the kids that are playing this sport and the kids who wants to make a career out of this sport. So we have a bigger picture as well. So I think if there's any other motivation I need from outside, those kids, those families, my country, the future of the sport in the country is enough motivation for me to try and take away the pain. শুক্রবার সন্ধ্যা 6টায় বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। একসময় নিয়মিত বাংলাদেশ সফর করা জিম্বাবুয়ে এবার এসেছে 4 বছর পর। বিশ্বকাপের আগে ঘরের মাঠে বাংলাদেশের এটি শেষ সিরিজ। তাই সাগর পাড়ের এই স্টেডিয়ামে প্রথম ম্যাচে জয় দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকতে চায় টাইগাররা। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যায় প্রথম টি-20তে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে আজকে কিন্তু চট্টগ্রামে প্রথম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেই খেলা দেখতেই আমরা দেখছি চট্টগ্রামের ক্রীড়ামোদী দর্শক যারা রয়েছেন তারা সাগরিকার বিটাক মোড় থেকে অল্প অল্প কয়েকজন এসে কিন্তু তারা এই মুহূর্তে টিকিট ক্রয় করছেন। আমরা পুরো লাইন না দেখলেও, আসলে প্রচুর মানুষের ভিড় না দেখলেও আমরা দেখছি কয়েকজন করে আসছেন এবং তারা তাদের যেহেতু আজকে বাংলাদেশের খেলা, সেই খেলা উপভোগ করার জন্য তারা আসলে টিকিট ক্রয় করছেন। শুধু সাগরিকার বিটাক মোড় নয়, অনলাইনেও টিকিট ক্রয় করা যাবে এবং চট্টগ্রামের যে এম এ আজিজ স্টেডিয়াম রয়েছে সেই এম এ আজিজ স্টেডিয়াম থেকেও কিন্তু আজকে টিকিট ক্রয় করা যাবে। তবে যারা টিকিট বিক্রি করছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু চট্টগ্রামের প্রচণ্ড রোদ এবং খরতাপ, সেই কারণে হয়তো যেহেতু নামাজও রয়েছে দুপুরের পর থেকে বিকেলের দিকে টিকিট
বিক্রি বাড়বে এমনটি আমাদেরকে জানিয়েছেন। যেহেতু খেলা হচ্ছে 6টা থেকে শুরু হবে, সেই কারণে বিকেলে 4টা-5টার দিকে এসে আসলে দলে দলে টিকিট ক্রয় করবেন এমনটি কিন্তু প্রত্যাশা করছেন যারা টিকিট বিক্রি করছেন তারা। আসলে পশ্চিম গ্যালারির জন্য 200 টাকা টিকিটের মূল্য রাখা হয়েছে, পূর্ব গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে 300 টাকা। এছাড়া ক্লাব হাউসের যে টিকিট সেটির দাম রাখা হয়েছে 500 টাকা এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড টিকিটের যে মূল্য সেটির দাম রাখা হয়েছে 1000 টাকা। আর রুফটপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডার্ড টিকিটের মূল্য রাখা হয়েছে 1500 টাকা পর্যন্ত। এবং সেক্ষেত্রে বলা যায় 200 টাকা থেকে শুরু করে 1500 টাকার মধ্যে কিন্তু আজকের এই যে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার প্রথম যে টি-20 ম্যাচ বিশ্বকাপের আগে সর্বশেষ ঘরের মাঠে যে খেলা, সেই খেলা দেখার জন্য চট্টগ্রামবাসী কিন্তু অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন। এবং আমরা জানি চট্টগ্রামবাসী সব সময় আসলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম কিংবা এমিরাজ স্টেডিয়ামে যে খেলায় অনুষ্ঠিত হোক বাংলাদেশ দলকে সমর্থন জানাতে চট্টগ্রামবাসী সবসময় কিন্তু মাঠে উপস্থিত হন। আমরা জানি গতকাল ভোর রাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে, কিন্তু বৃষ্টিপাতের পরেই আজকে সকাল থেকে আমরা দেখছি প্রচণ্ড রোদের তাপ। সেই রোদের তাপের কারণে এই মুহূর্তে আসলে টিকিট ক্রয়ের সংখ্যা, সাধারণ মানুষের সংখ্যা হয়তো কিছুটা কম, কিন্তু যখন নামাজ শেষে বিকেলের দিকে হয়তো টিকিট বিক্রি আরো বাড়বে এমনটি প্রত্যাশা করছেন কাউন্টারে যারা টিকিট বিক্রির সাথে জড়িত তারা। তবে আমরা দেখছি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস রয়েছে আজকের প্রথম যে টি-20 ম্যাচ বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সাগরিকার বিটাক বোর্ড থেকে এখানকার সর্বশেষ খবর। বাংলাদেশ ও জিম্বাবুয়ের 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচ আজ সন্ধ্যায় মাঠে গড়াতে যাচ্ছে। সেখান থেকে দর্শক উন্মাদনা এবং দু দলের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। ঢাকা প্রিমিয়ার লিগের খবর এবারে জানাবো। দীর্ঘ 5 বছর পর স্বীকৃত ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাত্র 73 বলে শতক হাঁকান এই অলরাউন্ডার। বিকেএসপিতে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র 63 রানে প্রথম 3 উইকেট হারায় শেখ জামাল। এরপর 5 নম্বরে ব্যাট করতে নেমে একাই দলের ইনিংস মেরামতের কাজ শুরু করেন সাবেক টাইগার অধিনায়ক। আগ্রাসী ব্যাটিংয়ে প্রথমে 50 এবং এরপরে 136-এর বেশি স্ট্রাইক রেটে সেঞ্চুরিও পূরণ করেন সাকিব। 2019 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ শতকের দেখা পেয়েছিলেন সাবেক টাইগার অধিনায়ক। এরপর দীর্ঘ 5 বছরের অপেক্ষা শেষে অবশেষে সেঞ্চুরি পেলেন সাকিব। লিস্ট এ ক্রিকেটে এটাই প্রথম শতক দেশের ক্রিকেটারের। ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাতে এই মুহূর্তে বিকেএসপিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিথুন, বিশেষ দিন বলা চলে, কারণ দীর্ঘ 5 বছর পরে সাকিব আল হাসান প্রথমবারের মতন সেঞ্চুরি দেখা পেয়েছেন যে কোনো ধরনের স্বীকৃত ক্রিকেটে। সবশেষ 2019 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সেঞ্চুরি করেছিলেন, এরপর থেকে কিন্তু সাকিব আল হাসান কখনোই 3 সংখ্যার যে ইনিংস সেটা খেলতে পারেননি। তবে আজ এই ঢাকা প্রিমিয়ার লিগে যেদিন বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টি-20 মাঠে গড়াতে যাচ্ছে, সেদিনই কিন্তু সাকিব আল হাসান ব্যাট হাতে ডিপিএল এ সেঞ্চুরি করলেন। এবং যেদিন করলেন তখন কিন্তু আসলে নির্বাচকরা যেমনটা বলেছিলেন যে সে প্রস্তুতির জন্য ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছেন, সেই প্রস্তুতিটাও যে তার জন্য ঠিকঠাকভাবেই হচ্ছে সেটারও কিন্তু একটা বড় প্রমাণ বলা চলে। কারণ অনেকটা সমালোচনার শিকার হয়েছিলেন সাকিব আল হাসান এই জিম্বাবুয়ে সিরিজ না খেলার জন্য। তবে সবশেষ ক্রিকেটের বাইরে থাকার পরেও তিনি যে আসলে নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন কিংবা নিজের প্রস্তুতিটা ঠিকঠাকভাবে চালিয়ে যাচ্ছেন তার কিন্তু একটা বড় প্রমাণ এই আজকে ঢাকা প্রিমিয়ার লিগে যখন গাজীর বিপক্ষে একটা সেঞ্চুরি করলেন। এবং সেই সেঞ্চুরির মাধ্যমে কিন্তু শেখ জামালও বেশ ভালো একটা পুঁজি পেয়েছে। 281 রানের টার্গেট দিয়েছে গাজীকে, এবং যেখানে শেখ জামালের অন্যান্য ব্যাটাররা সেরকমভাবে নিজেদেরকে তুলে ধরতে পারেননি, তার বিপরীতে স্রোতের একেবারে বিপরীতে গিয়ে সাকিব আল হাসান দলের হয়ে এরকম একটা 107 রানের মূল্যবান ইনিংস খেলেছেন। এবং আমি যদি বলি যে ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট এ ক্রিকেটের স্বীকৃতি পাওয়ার পরে কিন্তু এটা প্রথম সাকিব আল হাসানের সেঞ্চুরি। এবং ডোমেস্টিকেও বলা চলে যে সাকিব আল হাসানের ব্যাটিং পারফরমেন্স এরকমটা আসলে সাম্প্রতিক সময় দেখা যায়নি। যদিও বা 2013 সালে স্বীকৃতি পাওয়ার আগ থেকেই 2006 থেকে এই ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণ করছেন সাকিব আল হাসান। এরপরে জাতীয় দলের ব্যস্ততার কারণে সবসময় খুব একটা খেলতে না পারলেও যখন এবারে ঢাকা প্রিমিয়ার লিগে তিনি শেখ জামালের হয়ে মোটামুটি ভালোই ম্যাচ খেলছেন, তখন কিন্তু তার ব্যাটিং পারফরমেন্সটা আবারও নজর কেড়েছে সবার। এবং এই মুহূর্তে প্রথম ইনিংসের যে বিরতি রয়েছে সেই বিরতিতে শেখ জামাল ওয়ার্ম আপ সেরে নিচ্ছে এবং সাকিব এই মুহূর্তে ড্রেসিং রুমে রয়েছেন। কিছুক্ষণ পরেই দ্বিতীয় ইনিংসে শেখ জামাল বোলিংয়ে নামবে, তখন হয়তো সাকিব আল হাসানকে আবারও দেখা যেতে পারে। যদিও বা সাম্প্রতিক
সময় দেখা যাচ্ছে সাকিব আল হাসানকে পাওয়ার প্লের মধ্যেই আসলে নতুন বল হাতে তুলে দেওয়া হচ্ছে। শেখ জামালের হয়ে আজকেও সেই কাজটা সে করতে পারেন, কারণ স্কোরবোর্ডে আসলে খুব ভালো একটা সংগ্রহ নেই। বিকেএসপিতে আরও একটি ম্যাচ এই মুহূর্তে চলছে ঢাকা প্রিমিয়ার লিগের। অন্য মাঠে লড়ছে প্রাইম ব্যাংক এবং শাইনপুকুর। শাইনপুকুরের জন্য এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ, দ্বিতীয় স্থান দখল করার জন্য। অন্যদিকে প্রাইম ব্যাংকের যে তারকাখচিত স্কোয়াড, যেখানে তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা খেলছেন, সেখানে কিন্তু এই বিকেএসপির মাঠে আজকেও ব্যর্থ হয়েছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল, এবং ব্যাট হাতে মাত্র 2 রানে আউট হয়ে গিয়েছেন। এছাড়া মুশফিকুর রহিমও 12 রান করেছেন। তবে প্রাইম ব্যাংকে কিন্তু মোহাম্মদ মিঠুন সহ বাকিরা একটা ভালো পুঁজি এনে দিয়েছেন, যা দিয়ে এরই মধ্যে প্রাইম ব্যাংক 300-র বেশি স্কোরবোর্ডে তুলে ফেলেছে। আমার কাছে বিকেএসপি থেকে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে এখন পর্যন্ত এই ছিল সব শেষ। বিকেএসপি থেকে ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাব্বির মিথুন। এবারে ক্রিকেটের আরও খবর জানাবো। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজে চোখ থাকবে 4 ক্রিকেটারের দিকে, যাদের পারফরমেন্সের উপর নির্ভর করবে বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য। অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক ও লেগ স্পিনার রিশাদ হোসেন। তাছাড়া দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনও হতে পারেন তুরুপের তাস। এক একটা বৈশ্বিক আসর আসে আর যায়, কিন্তু বাংলাদেশের পারফরমেন্সের গ্রাফে দেখা যায় না উন্নতির ছাপ। সম্প্রতি বিশ্বকাপ মঞ্চে করুণ অবস্থা টাইগারদের। 2023 ওয়ানডে বিশ্বকাপ কিংবা 2022 টি-20 বিশ্বকাপ, কোথাও নেই সুখের কোনো স্মৃতি। তবে নতুন মিশন সামনে রেখে নতুন আশায় স্বপ্ন বুনছে শান্ত বাহিনী। বিশ্বকাপের আর বাকি মাসখানেক, তার আগে প্রস্তুতিতে মনোযোগ বাংলাদেশের। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 5টি টি-20 খেলবে হাথুরু সিংহের দল। এর মধ্যেই বিশ্বকাপ দল আইসিসির কাছে জমাও দিয়েছে বিসিবি। ঘোষণা না করলেও বিশ্বকাপে যারা থাকবেন তাদেরই খেলানো হবে এই সিরিজে। ঘোষিত দলে সবচেয়ে বেশি ফোকাস থাকবে বেশ কয়েকজন ক্রিকেটারের দিকে, যাদের পারফরমেন্সের উপর নির্ভর করবে বাংলাদেশের বৈশ্বিক আসরে ভালো করার বিষয়টি। শুরু করা যাক। ওপেনিংয়ে তানজিদ তামিমকে রাখা হয়েছে স্কোয়াডে, যাকে লিটন দাসের সঙ্গে দেখা যাবে ইনিংসের গোড়াপত্তন করতে। সৌম্য সরকার ফুল ফিট না হলে তাকেই বিশ্বকাপেও ওপেনিংয়ে দেখা যাবে। ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স করছেন, তার আগে বিপিএলে দেখা পেয়েছেন সেঞ্চুরির। সব মিলিয়ে দারুণ শুরুর প্রত্যাশা তার কাছ থেকে। কিছুটা চিন্তার কারণ আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রতি তাওহিদ হৃদয়ের পারফরমেন্স। গেল শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সিরিজ মিলিয়ে তার ব্যাট থেকে সর্বোচ্চ এসেছে 32 রানের ইনিংস। স্ট্রাইক রেটটাও টি-20তে মানানসই নয়। বিশ্বকাপ বিবেচনায় এই সিরিজে তার পারফরমেন্সের উপর চোখ থাকবে নির্বাচকদের। লোয়ার অর্ডারে হার্ড হিটিংয়ের জন্য দলে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক। বিপিএলে পারফর্ম করেছেন, ডিপিএলেও নজর কেড়েছেন আবাহনীর হয়ে। আসন্ন টি-20 বিশ্বকাপে বড় দায়িত্ব থাকবে তার উপর। শেষ দিকে উচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করার জন্যই জায়গা হয়েছে। এই সিরিজে নজর থাকবে তার উপরও। আইসিসি ইভেন্টে বরাবরই দুর্দান্ত মাহমুদুল্লাহ রিয়াদ। গেল ভারত বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরিটি এসেছে তার ব্যাট থেকে, যাকে একরকম দল থেকে বাদই দেওয়া হয়েছিল। পারফরমেন্সের কারণে অধিনায়কত্ব হারিয়েছেন, সঙ্গে বাদ পড়েছিলেন টি-20 দল থেকেও। তবে মাঠের পারফরমেন্সে নির্বাচকদের নজর কেড়েছেন। আসন্ন বৈশ্বিক টুর্নামেন্টে বড় প্রত্যাশা থাকবে অভিজ্ঞ ক্যাম্পেনারের উপর। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে চমক হতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন, কারণ বোলিংয়ের সঙ্গে ব্যাটটাও চালাতে পারেন। গেল শ্রীলঙ্কা সিরিজে তৃতীয় ওয়ানডেতে 266 স্ট্রাইক রেটে 18 বলে করেছেন 48। টি-20 সিরিজে 176 স্ট্রাইক রেটে 30 বলে করেছিলেন 53 রান। তাই বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও তার উপর থাকবে বাড়তি প্রত্যাশা। সিরিজটা বড় চ্যালেঞ্জ পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের জন্য। সবশেষ টি-20 খেলেছেন 2022 সালের অক্টোবরে। ইনজুরির কারণে ছিলেন দলের বাইরে। ফিট হয়ে বিপিএলে খেলেছেন দারুণ ইনিংস। ফরচুন বরিশালকে উপহার দিয়েছেন শিরোপা। তাই ব্যাট বলে তার উপর নজর থাকবে নির্বাচকদের। এই সিরিজে ভালো করলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হবে এই অলরাউন্ডারের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বিশ্বকাপ বাছাই পর্বে ফিটনেস ধরে রাখতে নিজ উদ্যোগে ওমানে অনুশীলন ক্যাম্প করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে শেষ 2 ম্যাচে যা কাজে লাগবে বলে প্রত্যাশা তার। কঠিন মিশনের আগে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না থাকাকে চিন্তার কারণ হিসেবে দেখছেন জামাল। তবে হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগাতে মুখিয়ে দল। এদিকে কোচ হাভিয়ার কাবরেরার কৌশল নিয়ে সমালোচনা থাকলেও তা নিয়ে ভাবছেন না লাল সবুজ কাপ্তান।
বিশ্বকাপ বাছাই পর্বের মিশন শেষ হতে চলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। বড় মঞ্চে পা রেখে হোম কিংবা অ্যাওয়ে ম্যাচে জয়ের দেখা পায়নি লাল সবুজের দল। তবে ব্যর্থতার গ্লানি কাঁধে নিয়েই এবার বড় মিশনে নামবে জামাল তোপুরা। সামনে বিশ্বকাপ বাছাইয়ের বড় 2 ম্যাচের আগে দলের জন্য বড় চিন্তার কারণ সময় স্বল্পতা। লিগের ম্যাচ শেষে মোটে 4 বা 5 দিনের অনুশীলন সেশন করবে হাভিয়ার কাবরেরার দল। বড় চ্যালেঞ্জের আগে থাকছে না কোনো প্রস্তুতি ম্যাচ কিংবা অনুশীলন ক্যাম্পের সুযোগ, যা নিয়ে খানিক চিন্তার ভাঁজ ক্যাপ্টেন জামালের কপালে। 3-4 দিন একসাথে থাকবে, তারপরে ম্যাচ হবে। নট দ্য বেস্ট প্রিপারেশন, বাট এটা পার্ট অফ ফুটবল। আমার একটা হোমের অ্যাডভান্টেজ আছে, এটা ঠিক আছে, বাট ফ্রম দ্য ফার্স্ট ম্যাচ আমরা এখানে যে ভুল করছি এটা শিখতে হবে। বেশ কিছুদিন ধরে মাঠের ফুটবলে নিয়মিত নন অধিনায়ক জামাল ভুঁইয়া। গেল ডিসেম্বরে আর্জেন্টিনার ক্লাব সোলদা মায়োর হয়ে শেষ মাঠে নামেন JB6। এরপর ফেব্রুয়ারিতে আবাহনীতে যোগ দিয়ে গায়ে তোলেন আকাশী নীল জার্সি। দীর্ঘদিন মাঠের ফুটবল থেকে দূরে থাকায় বিশ্বকাপ বাছাই পর্বে সৌদি আরবের ক্যাম্পের আগে নিজ উদ্যোগে ওমানে করেছেন অনুশীলন ক্যাম্প। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে যা কাজে দেবে বলে আশাবাদী জামাল। না, এটা নিজের জন্য ওইখানে করছি, এটা সৌদির আগে ওইখানে ওমান গেছি, কারণ আমার চিন্তা ছিল এই 2টা ম্যাচ প্যালেস্তাইনের সাথে। সো এই জন্য আমি নিজে গেছি, আমার নিজের জন্য এখানে একটা ক্লাব ছিল, ওর সাথে প্র্যাকটিস করছি। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের পর কোচ হাভিয়ার কাবরেরার কৌশল নিয়ে ওঠা প্রশ্ন আরও এক চিন্তার কারণ দলের জন্য। তবে সে সমালোচনায় গা ভাসাতে চান না অধিনায়ক। ফাইনাল মিনিট আমরা লস করছি। কোচ ইজ কোচ না, টিচার ইজ টিচার, সো দে আর দ্য ডিসিশন মেকার্স না, সো as players we just follow the coaches. আগামী 6 জুন বিশ্বকাপ বাছাইয়ের সেকেন্ড রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর 11 জুন লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। অযত্ন অবহেলায় 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এখন বেহাল দশা। গ্যালারির ছাদের প্লেন শিট উড়ে গেছে বাতাসে, জরাজীর্ণ লোহার পাতগুলো, নষ্ট হয়ে গেছে ইলেকট্রনিক যন্ত্রপাতি ও পানির লাইন। সংস্কার প্রয়োজন ড্রেসিং রুম, প্রেস বক্স, প্রেসিডেন্ট বক্স, অফিসিয়াল রুম, এসি সহ প্রয়োজনীয় অনেক কিছুরই। এর সবের মাঝেই চলছে অবাধে মাদক সেবন, যেন দেখার কেউ নেই। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এটি ড্রেসিং রুম। এই ড্রেসিং রুমের আসলে দৃশ্যটি অন্যরকম। আমার ঠিক পেছনে যে এখানে পানির হাউস রয়েছে, সেই পানির হাউসের পাশাপাশি এখানে যে তার রয়েছে সেই সবগুলো কিন্তু ঝুলে রয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে খুব ভয়াবহ অবস্থা, পানির যে হাউসগুলো রয়েছে পুরোটি নোংরা এবং ময়লা। বৈদ্যুতিক তারগুলো রয়েছে সেগুলো ঝুলে রয়েছে, এবং তার পাশাপাশি এখানে যে ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু এখানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বিশেষ করে উপরে যে স্টেডিয়ামের যে গ্যালারি রয়েছে, গ্যালারির উপরে যে ছাউনি দেওয়া হয়েছে সেই ছাউনি ঠিক দেখতে পাবেন। এই যে বৈদ্যুতিক যে তারগুলো রয়েছে এবং পাইপগুলো রয়েছে সেগুলো আসলে পড়ে রয়েছে। ড্রেসিং রুমের খুব ভয়াবহ অবস্থা, যেটি অনেকটাই এখন পরিত্যক্ত। আর পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৈদ্যুতিক ভাল্বগুলো এখানে খুলে রাখা হয়েছে, এখানে অনেকগুলো ভাঙা এবং অনেক পানি, আসলে এখানে পানিও পড়ছে না। সব কিছু মিলিয়ে এখানে পরিস্থিতি এই কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের যে গ্যালারির পার্শ্ববর্তী যে ড্রেসিং রুম রয়েছে সেই ড্রেসিং রুমের খুব ভয়াবহ দৃশ্য আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে যে মাদক সেবন করা হয়েছে, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম। গ্যালারির যে ভঙ্গুর দশা ঠিক তার পাশাপাশি প্রেসিডিয়াম বক্স রয়েছে, অফিসিয়াল বক্স রয়েছে, সবগুলোই কিন্তু এখন অনেকটাই ভঙ্গুর দশা, এখানে অনেকটাই পরিত্যক্ত বলা চলে। যেহেতু পরিত্যক্ত, সেক্ষেত্রে এখানে এখন অনেকে প্রবেশ করে মাদকও সেবন করছে, সেই দৃশ্যটি আসলে দেখা গিয়েছে। কক্সবাজারে এটাই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু। প্রায় ৭,৮০০ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি প্রয়াত শেখ কামালের নামে নামকরণের সিদ্ধান্ত নেয় বিসিবি। সাগর পার ঘেঁষে ৫১ একর জমিতে ২০ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামটি নির্মাণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
2014 সালের 23 ফেব্রুয়ারি উদ্বোধন হওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এখন বেহাল দশা। গ্যালারির ছাদের প্লেনশিট বাতাসে উড়ে গেছে, নষ্ট হয়ে গেছে ইলেকট্রনিক যন্ত্রপাতি, এসি, পানির লাইন, ড্রেসিং রুম, প্রেস বক্স, প্রেসিডেন্ট বক্স, অফিসিয়াল রুম সহ প্রয়োজনীয় অনেক কিছু। আর এখানেই অবাধে চলছে মাদক সেবন ও মাদক সেবীদের আড্ডা। এসব কাজে জড়িত নিরাপত্তা রক্ষী ও মাঠকর্মীরা। এই স্টেডিয়ামে মাঠ রয়েছে দুটি, একটি একাডেমি মাঠ, আরেকটি মূল মাঠ। রয়েছে 36টি উইকেট। গেল 10 বছরে এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ম্যাচ, ইমার্জিং এশিয়া কাপ, নারীদের দ্বিপাক্ষিক ও ত্রিদেশীয় সিরিজ। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলছে অযোধ্যা স্টেডিয়ামটির আজ বেহাল দশা, তাই দ্রুত স্টেডিয়াম সংস্কার করে আন্তর্জাতিক খেলা আয়োজনের দাবি তাদের। সংস্কার কাজ কিংবা কিছু হয় নাই, যার কারণে আমাদের এই স্টেডিয়ামের খুব জরাজীর্ণ অবস্থা। এখন আগে তো ড্রেসিং রুম দুটোটাই ভাঙা ছিল, এখন ওই যে বিসিএল করার কারণে দুইটা ড্রেসিং রুম আলাদাভাবে নতুনভাবে ভিতরে সংকলন করছে, কাজ করছে। বাইরের অবস্থা খুব খারাপ। স্টেডিয়ামটি নিয়ে নানা পরিকল্পনার কথা জানিয়েছে বিসিবির পরিচালক। দুইটা মাঠ হবে, আরও দুটা মাঠ হবে যেখানে আমাদের ডোমেস্টিক খেলাগুলিও হতে পারবে। এইখানে জিম হবে, ইনডোর প্র্যাকটিস ফিল্ড হবে, আউটডোর প্র্যাকটিসের ব্যবস্থা থাকবে। আমাদের যেই গতিতে এগোনোর কথা ছিল সেইভাবে আমরা পারিনি। মাননীয় প্রেসিডেন্ট যে আছেন আমাদের, উনি এখন ক্রীড়ামন্ত্রীও, তো সেই হিসাবে তার উদ্যোগে এই জায়গাটায় শীঘ্রই হয়তো একটা কিছু করা সম্ভব হবে। সাম্পানের আদলে সাগর পার ঘেঁষে নান্দনিক শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের কথাও জানিয়েছিল সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অনেকটাই অবহেলিত কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করার কথা থাকলেও এখনও তা হয়নি, তাই দ্রুত বাস্তবায়ন করার দাবি জানিয়েছে স্থানীয় এবং ক্রীড়ামোদীরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌদুসী। ধন্যবাদ তাজিন। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।